আমি যতটুকু বুঝতে পারছি সবাই বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের আইটি রিলেটেড সমস্ত সাবজেক্টে আন্ডারগ্রেড করছে। থ্যাংকস এভরিওয়ান ফর জয়েনিং। আমার পরিচয় হয়েছে, আমি প্রফেসর হাশেম। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা খুবই প্রাসঙ্গিক এবং আমাদের এই সময়ের সাথে খুবই পার্টিনেন্ট। আমার আমার যে আমি যে ক্লাসগুলো নেই নর্মালি এটা পার্টিসিপেশন বেসিস। উই ডু পার্টিসিপেট, সবাই এখানে পার্টিসিপেট করবে নিঃসংকোচে। আমরা বিশ্বাস করি এই সমস্ত ডিসকাশন বা ক্লাসের ক্ষেত্রে প্রত্যেক পার্টিসিপেন্টসই তার নিজস্ব যে পড়ালেখার যে সাবজেক্টগুলো আছে সেটার তো আইডিয়া আছে, প্লাস এটা ইন জেনারেল যে সবুজ ডিজিটাইজেশন যেটা বলছি, যেটাকে বলছি গ্রিন ডিজিটালাইজেশন, হুইচ ইজ ভেরি কমনলি ইউজড, একটা টেকনিক্যাল টার্ম যেটার সাথে আমরা সবাই কিন্তু কম বেশি পরিচিত এবং আমাদের বিভিন্নভাবেই নলেজ আছে। কারোর কারোর কিছু কিছু এডুকেশনের নেওয়া আছে। তো এখানে যখন আমরা আলোচনা করব সবাই পার্টিসিপেট করবে আমি আশা করছি, এবং যার যেটুকু জানা আছে সেটা আমাদের সাথে শেয়ার করবে এখানে। তাহলেই আমাদের এই সেশনটা মোর লাইভলি হবে এবং একটু আনন্দদায়ক হবে এটি আমাদের ক্ষেত্রে। আমি জাস্ট একতরফা ভাবে লেকচার দিতে চাই না। আই ওয়ান্ট টু সে সামথিং, কিছু বলবো বাস্তবতার প্রেক্ষিতে, এবং অল পার্টিসিপেন্টস এখানে যারা আছো সবাই সেটাতে তোমাদের ইনপুট দিতে থাকবে, যে যতটুকু জানো বলবে, তাহলে আমরা বাকিরা তাদের কাছ থেকে জিনিসগুলো শিখতে থাকবো। এটা হচ্ছে আমাদের এই যে ডিসকাশন প্রসেসটা একটু আলোচনা করে নিলাম আর কি। এখন আমাদের আলোচনাতে কি আসবে দুইটা জিনিস, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ডিজিটালাইজেশন। ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমাদের কি করণীয় যেন সেটা গ্রিন কনসেপ্টে থাকে, এবং এই গ্রিন কনসেপ্টে কেন থাকতে হবে? The only reason is to save the environment. সবুজ কথাটার মানে হলো আমাদের ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকতে হবে, যেটা আমাদের প্রকৃতির জন্য খুবই দরকার, প্রকৃতিকে রক্ষা করা, প্লাস হচ্ছে এখানে জনজীবন যেগুলো আছে সেগুলোকে সেভ করা। দিজ আর দ্য অবজেক্টিভস, এগুলো আমাদের অবজেক্টিভ। এখন আমি এই ডিসকাশনের জন্য I'll float some questions sometimes, একটা কোশ্চেন আমি ছেড়ে দিব, সেই কোশ্চেনটাকে ঘিরে আমাদের আলোচনা হবে। যেমন সবুজটা কি, আমাদের কি ধারণা আছে, what is our idea about green and green technology? Is there ভাই anyone আমি to একটু volunteer? জি ভাই আমি একটু অ্যাড করছি। Please. পার্টিসিপেটের উদ্দেশ্যে বলছি, ভাইয়ার ক্লাসটা খুবই ইন্টারেক্টিভ হয়, সো ভাইয়া এক্সপেক্ট করবে যে আপনারা যাতে সবাই একটু রেসপন্স করেন and আপনাদের গ্রিন ডিজিটালাইজেশন বা সাস্টেনেবল এনার্জি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়েরি থাকে বা কোনো ধরনের নলেজ শেয়ার করার থাকে, ভাইয়াকে শেয়ার করতে পারেন। এন্ড ভাইয়া আপনাদেরকে চাচ্ছে যে ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাসটা নিতে। তো আমি এক্সপেক্ট করব যে আপনারা সবাই একটু রেসপন্স করবেন। এন্ড ভাইয়ার সাথে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আমি ভাইয়ার প্রেজেন্টেশনটা শেয়ার করছি। সো ভাইয়া হচ্ছে প্রেজেন্টেশন আপনাদেরকে বলবে এন্ড আপনাদের বাকি যে ক্লাসটা ভাইয়া কন্ডাক্ট করবে, চাইবে যে আপনারা যাতে সবগুলোতে একটু রেসপন্স করেন। তো একটু রেসপন্সিভ ওয়েতে সবাই থাকবেন। জি ভাইয়া। Thank you, dear. এখন দেখছি আমি এখানে 35 জন পার্টিসিপেন্টস আছে, কোয়াইট গুড নাম্বার। নর্মালি আমি যখন ইউনিভার্সিটি ক্লাসে 35 থেকে 40 জন থাকে একটা ক্লাস সাইজ, গুড সাইজ। আমার মনে হয় এভরিওয়ান ক্যান পার্টিসিপেট উইদাউট এনি হেজিটেশন। যে যতটুকু শেয়ার করতে চায়, এখানে ভুল নাই, সবই সঠিক, যে যেটা বলবে। ভেরি ইজি টপিক, এখানে কিন্তু টেকনিক্যাল সেশন হচ্ছে না যেখানে আমি ডিজাইন ডেভেলপমেন্ট, এখানে কিন্তু অ্যাকুরেসি লাগে, কিন্তু এখানে হচ্ছে
বিষয়টা সাবজেক্টিভ উইথ দ্য টেকনোলজি। ইজ দ্য এনিওয়ান টু রেজ দ্য হ্যান্ড? সো ফার নো ফাউন্ড। সো সবুজ বলতে আমরা এখন যেটা বুঝেছি সেটা হলো যে দ্যাট এনভায়রনমেন্ট which is expecting non-harmful elements in the society. This could be for environment and other sectors as well as this could be for human being. So environment যখন আমরা কনসিডার করছি তখন কি হচ্ছে, আমাদের ম্যাটেরিয়ালস চলে আসছে। ম্যাটেরিয়ালস এন্ড বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে, হার্ড, সফট, লিকুইড। এগুলো কিন্তু আমরা যে কাজই করি না কেন, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে ওয়েস্ট পার্টটা। যখন আমরা কোনো কিছু তৈরি করি, সেমবিট এক্সাম্পল বলি, সে আমরা একটা ফ্যাক্টরিতে প্লাস্টিকের কাপ তৈরি করছি বা গ্লাস তৈরি করছি। এই গ্লাস তৈরি করতে গেলে আমাদেরকে কি ইউজ করতে হয়? এর ইনগ্রেডিয়েন্টস আছে, প্লাস্টিক আছে, বিভিন্ন কেমিক্যালস আছে, কালার আছে। তারপরে এটাকে যে মেশিনে করা হয় সেখানে ইলেকট্রিসিটি দিয়ে সেটাকে হিট করা হয়, ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে। এইভাবে অনেক কিছু এখানে কিন্তু আমরা ইউজ করছি একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে। তখন যে ওয়েস্টেজ গুলো বের হয় তার ভিতরে কি আছে? কালার। যে কালার গুলো ইউজ করতে সেখান থেকে কিছু ওয়েস্টেজ বের হয়। তারপরে কিছু প্লাস্টিক বের হচ্ছে। এরকম ধরনের অনেকগুলো ওয়েস্টেজ এখান থেকে বের হয় একটা কাপ তৈরি করতে গেলে। ঠিক একইভাবে আমরা যখন একটা ফিনিশড রাইসের শার্ট তৈরি করতে যাচ্ছি, তখন অনেকগুলো প্রসেস লাইন ক্রস করে আমাদেরকে একটা শার্ট ফাইনাল আউটপুট আসছে। এটার সাথে কি বের হচ্ছে? আমরা দেখি যে বিভিন্ন ধরনের কেমিক্যালস, যখন এগুলোকে যখন প্রসেস করা হচ্ছে তখন এখানে ডাস্ট বের হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস বের হচ্ছে। এগুলোকে আবার আমাদের কি করতে হয়? এগুলোকে প্রসেস করতে হয়। প্রসেস না করলে সরাসরি যদি এটা এনভায়রনমেন্টে চলে যায়, দ্য এনভায়রনমেন্ট বিকামস টোটালি টোটালি ইনহেলদি, ইনহাইজিনিক হয়ে যায়। তো সেই জন্য আমাদের এগুলো সব প্রসেস করতে হয়। তো যখন দিনে দিনে যখন প্রোডাকশন প্রসেস ডেভেলপ হচ্ছে, আমাদের ইনগ্রেডিয়েন্টস ও অনেকভাবে ডেভেলপ করা হচ্ছে, ম্যানুফ্যাকচারিং প্রসেস ডেভেলপমেন্ট হচ্ছে, তারপরে ডিজাইন সবকিছু চেঞ্জ হচ্ছে। হওয়ার কারণে আমরা কি করছি? উই আর ভেরি কেয়ারফুলি ইউজিং অল দিস মেটেরিয়াল সো দ্যাট আমাদের ওয়েস্টেজ যে আউটপুট গুলো আসছে এগুলো কম হয় এবং যেগুলো বের হবে সেগুলো এনভায়রনমেন্টের জন্য যেন খুব বেশি ক্ষতিকারক না হয় সেদিকে আমরা খেয়াল রাখি। তারপরে যেগুলো বের হয় এগুলোকে আমরা আবার প্রসেস করি, ট্রিটমেন্ট করি, করে যেন এটা আমাদের এনভায়রনমেন্টের জন্য খুব বেশি ক্ষতিকারক নয় সেভাবে আমরা এটাকে ডিসপোজ করি। এখন এই যে কাজগুলো করি, উদ্দেশ্য একটা হচ্ছে যে আমাদের পরিবেশটা কম্পারেটিভলি সবুজ থাকে। যেখানে কার্বন কার্বন যেটা আমাদের বের হয় সেই কার্বনটার পরিমাণ যেন কম হয়। আমি যে প্লেন চলে, যখন প্লেন তো চলতে থাকে একটা এখান থেকে একটা রুটে আমরা যদি 1000 কিলোমিটার ট্রাভেল করি, সেখানে পার হেড কার্বন এমিশনটা কত টন হয়? দিস ইজ হিউজ। আমি যেটা বলতে চাই যে এই যে ওয়েস্টেজ যেগুলো হচ্ছে এনভায়রনমেন্টের জন্য, যেগুলো সব ক্ষতিকারক, এগুলোকে একটা লেভেলে অপটিমাইজ করা, তাহলে আমরা সবুজায়নের ক্ষেত্রে এনভায়রনমেন্টে আমরা অবদান রাখতে পারবো। তার মানে কার্বন এমিশন কমাতে হবে, অথবা কার্বন যেটা বের হবে সেটাকে অন্যভাবে অ্যাবজর্ব করতে হবে সো দ্যাট ইট ডাজন্ট কাম ইন দ্য এনভায়রনমেন্ট ডিরেক্টলি টু মেক হার্ম টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টু দ্য হিউম্যান বিংস। তো এইটা হচ্ছে সবুজ। আর ডিজিটালাইজেশনে যে আমরা যেটা সবুজ কনসেপ্টকে আমরা ইন্টারেক্ট করাতে চাই কি জন্য? বিকজ ডিজিটালাইজেশনটা হচ্ছে এখন আধুনিক যুগের একটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে আউট দ্যাট উই আর ফলোইং। যাই কিছু করি না কেন আমরা ডিজিটাইজ করি।
ডিজিটাইজ করলে কি হয়, আমাদের অনেক কিছু সেভ হয়, অনেক কিছু সেভ হয়। উই ক্যান ডু এভরিথিং ভেরি স্মার্টলি অ্যান্ড খুব কম সময়ের ভিতরে, অ্যান্ড রিয়েল টাইম আমরা উই ক্যান ডু দ্য অ্যাক্টিভিটিস, যেটাকে বলে রিয়েল টাইম, এটা তোমরা সবাই জানো। সো রিয়েল টাইমে যখন আমরা কোনো কোনো কিছু করতে চাই তখন ডিজিটাইজেশন করতে হয়, এবং ডিজিটালাইজেশনের এর যে উপকারিতা, টাইম অ্যান্ড রিসোর্সেস সেভিংস, এগুলো সবকিছু কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। তাহলে এই সবুজায়ন এবং ডিজিটালাইজেশন এই দুটাকে কোরিলেট করাই হচ্ছে আমাদের বর্তমান যুগে, আধুনিক যুগে উদ্দেশ্য। যে কোনো প্রজেক্ট আমরা করি না কেন, করলে আমরা খেয়াল করি এটার ইম্প্যাক্ট ইন দ্য এনভায়রনমেন্ট কিভাবে করছে সেটা আমরা মাথায় রেখে কিন্তু এখন প্রজেক্ট ডিজাইন করি। এখন এই যে আইসিটি সেক্টরে তোমরা যারা এখানে সিইসি তে করছো, বা এই রিলেটেড যে সমস্ত তোমরা আন্ডার গ্র্যাড কোর্স করছো বা পোস্ট গ্রাজুয়েশন করছো, এখন এইদিকে নজর এসছে যে প্রজেক্ট তৈরি করো, গ্রিন ডিজিটালাইজ প্রজেক্টস which impact in the society, in the environment positively. অপটিমাম ইম্প্যাক্ট যেন এখানে আসে, সেই জন্য আমরা এই কাজগুলো করে থাকি। নেক্সট স্লাইডে আমরা যদি যাই, ডিয়াল, জি ভাইয়া। নেক্সট স্লাইডে আমরা যেতে পারি, কি আছে ওখানে? জি এখন এখন সবুজ ডিজিটালাইজেশনটা কি, আমরা আমরা কিন্তু একটা ভূমিকা পেয়েছি, গট অ্যান ইন্ট্রোডাকশন। এখন এই ডিজিটালাইজেশনের জন্য আমাদের কি করতে হচ্ছে, প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে। যে প্রযুক্তিগুলো ব্যবহার করছি আমরা, এই প্রযুক্তিগুলো সার্টেনলি পরিবেশ বান্ধব যে সমস্ত প্রসেস আছে সেগুলোর সাথে ইনক্লাইন করবে। যেমন আমরা এখানে পিকচারে দেখতে পাচ্ছি যে উইন্ড মিল আছে, তারপরে ওখানে একটা শেড দেখছি অন দা রোড, যেখানে আমরা দেখতে পাই যে কিছু প্যানেল আছে, হিল যে ইয়েটা আছে, একটু একটু স্লোপ আছে হিলে, সেখানে দেখছি আমরা বেশ অনেকগুলো প্যানেল ওখানে সাজানো আছে। এগুলো কি এবং কেন? এগুলো কেন? এই যে আমরা আমরা যেটা চিন্তা করছিলাম যে সবুজ, সবুজ কেন? এই কাজগুলো, এই যে আপনার এখানে যে উইন্ড মিল যেগুলো আছে, উইন্ড মিল দেখা যায় এখানে, যেটা ঘুরে বাতাসে এবং ইলেকট্রিসিটি জেনারেট করে। সোলার প্যানেল গুলো তাই করে, সূর্যের আলো যতক্ষণ পায় ততক্ষণ ও পাওয়ার জেনারেট করতে থাকে। তো এই যে আমাদের নেচার থেকে উইদাউট ইউজিং দ্য ফুয়েলস, যে আমাদের ইয়ে থেকে খনি থেকে যে সমস্ত তেল আমরা তুলি, গ্যাস যেগুলো, সেগুলোকে পুড়িয়ে আমরা এনার্জি সোর্স হিসাবে ইউজ করছি। আবার যে এনার্জি বাতাসে আছে সেটাকে আমরা কি করছি, রিনিউড আকারে ইউজ করছি। যে এনার্জি সূর্যে আছে সেটাকে রিনিউ এনার্জি হিসেবে ইউজ করছি। যে এনার্জি পানিতে আছে সেটাকে আমরা, পানির স্পিডকে আমরা ইউজ করে কি করছি, সেখান থেকে আমরা ওখান থেকে এনার্জি আমরা ইউজ করছি, প্রোডাকশন করছি, ইউজ করছি। তো এগুলো এগুলো এই ধারণাগুলো কেন আসলো? কারণ দেখছে জীবাশ্ম থেকে যে সমস্ত এনার্জি আমরা আমরা ওখান থেকে আমরা আহরণ করি, সেগুলো কিন্তু এক্সহস্টেবল, কোন একটা সময় শেষ হয়ে যাবে। তখন কি হবে? সেই সময় আমাদেরকে এই জিনিসগুলো ছাড়া অন্য কোনো ওয়ে থাকবে না। হয়তো অ্যাটমিক এনার্জি থাকবে, বাট দ্যাট ইজ অলসো অ্যানাদার ডিভাস্টেটিং এনার্জি, বিকজ ওর যে ওয়েস্টেজ গুলো সেগুলো তো ভেরি হার্মফুল। এখন এই সবুজ পাওয়ার, যেটা বলি গ্রিন পাওয়ার, আমরা এখন নাম শুনি গ্রিন এনার্জি, গ্রিন পাওয়ার, এগুলো কথা আমরা শুনি, এগুলো কিন্তু সেই জিনিসগুলো যেটা প্রকৃতি থেকে আমরা আহরণ করছি, which is very important for green digitalization. এখন এই এনার্জি গুলো আমরা ইউজ করি কিসে? আমাদের রেগুলার মেনটেন্যান্স অফ এভরিথিং, যে কোনো কিছু, ড্রাইভিং অ্যান্ড মেনটেন্যান্স, এসব কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের এই এনার্জিটা লাগে।
এবং এনার্জি সোর্স গুলো আমরা দেখলাম, রিনিউয়েবল এনার্জি যেগুলো দেখলাম, এগুলো এখন খুব বেশি এমফাসিস দেওয়া হচ্ছে। এবং এগুলো যারা ব্যবহার করবে, যে সমস্ত দেশ ব্যবহার করবে, তাদেরকে ওয়ার্ল্ড ব্যাংকে একটা ফান্ড আছে, তোমরা শুনে থাকবে, GEF, গ্লোবাল এনভায়রনমেন্টাল ফান্ড, মানে এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টে, এনভায়রনমেন্ট প্রোটেকশনে যে সমস্ত প্রজেক্ট আসবে, সেই সমস্ত প্রজেক্টে ওয়ার্ল্ড ব্যাংকের এই ইনস্টিটিউটটা ওরা ফান্ডিং করছে। কারণ এইভাবে কিন্তু অনেকগুলো ইনস্টিটিউট আছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং অনেক দেশ আছে তারা এখানে ফান্ড করে। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোনো পাওয়ার জেনারেশন যদি হয়, সেখানে কিন্তু তারা ফান্ড করে। কি জন্য করছে? বিকজ উই নিড দ্য আর্থ, দ্য ওয়াটার and the air to be safe for living, along with the development and digitalization in every aspect of our life. This is very simple words, এটা আমরা সবাই জানি। It's a must, green environment is a must, এবং সেটাকে ডিজিটালাইজেশনের সাথে আমাদেরকে ইন্টারাক্ট করতে হবে। এখন এখানে পদ্ধতিগুলো কি কি আছে সেগুলো আমরা তো এখানে দেখলাম। এগুলোকে রিস্ট্রাকচার করতে হবে, রিকনস্টিটিউট করতে হবে দ্য প্রসেস গুলো। হয়তো আমরা রিনিউয়েবল এনার্জিটা ইউজ করছি সে ফর দ্য লাস্ট 30-35 ইয়ার্স, কিন্তু ওইটার ইনোভেশন সবকিছু কিন্তু এখন অত্যাধুনিক হয়ে গেছে উইথ দ্য ইউজ অফ ডিজিটাইজেশন। ডিজিটালাইজেশনটাকে কিন্তু আমরা এখন ইউজ করছি এই পাওয়ার জেনারেশনে, এবং এই পাওয়ারটাকে এফিশিয়েন্টলি ডিস্ট্রিবিউট করার জন্য, ইউজ করার জন্য। সো এটা একটার সাথে আরেকটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। It's not that যে এ শুধু ওর উপর ডিপেন্ড করছে, both are depending on each other. কারণ আগে আমরা দেখতাম ম্যানুয়ালি কি হচ্ছে, ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, কেবল দিয়ে ওটাকে আমরা আর একটা কনভার্টার দিয়ে অথবা ইনভার্টার দিয়ে আমরা আপ করে দিয়ে আমরা ইউজ করছি, অথবা কোনো কিছু না করতে পারলে ডাইরেক্টলি আমরা গ্রিডে কানেকশন করে দিতাম। এখন কিন্তু এর অ্যাপ্লিকেশনটা এত সফিস্টিকেটেড হয়ে গেছে, স্পেশালি যদি আমি বলি যে আমাদের সোলার এনার্জি, যেটা আর কি প্যানেল থেকে যেটা প্রোডাকশন হয়, এটা কি করছি আমরা, এটাকে এখন কতটুকু প্রোডাকশন হচ্ছে, কি হচ্ছে, এভরিথিং ইজ ডিজিটালাইজড। এবং এটার কোন পার্টটুকু কোথায় আমরা কতটুকু ইউজ করব, কোনটা স্টোর থাকবে, এগুলো টোটাল ম্যানেজমেন্টটা কিন্তু ডিজিটাল মেথডে বা প্রসেসে আমরা এটাকে ইউজ করছি, এটাকে আমরা ডিপ্লয় করছি। সবকিছু আমরা ডিজিটাল প্রসেসের মধ্য দিয়ে আমরা ম্যানেজ করছি। তার মানে একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড। আগে কতটুকু ইলেকট্রিসিটি হচ্ছে জানি না আমরা, আসছে বড় বড় প্যানেল দিলাম, ইলেকট্রিসিটি হচ্ছে, দেখা গেলো যে আমরা স্টোর করছি ওই যে ব্যাটারি দিয়ে। তোমরা সবাই জানো মনে হয়, যেটা এইটার যে ইলেকট্রিসিটিটা হয় ওটাকে আমরা কি করি, স্টোর করি। এবং সেইটা স্টোরেজটা আমরা নর্মালি যেটা করি টিউবুলার ব্যাটারিতে করি, আমরা টিউবুলার ব্যাটারি। আর নর্মাল যে সমস্ত ট্র্যাডিশনাল ব্যাটারি সেগুলো টিউবুলার ব্যাটারিতে আমরা করি। ওটার ক্যাপাসিটি ভালো, ধারণ ক্ষমতাও ভালো, এক্সপেন্সিভ, বাট ওটা আমরা করতাম। কতটুকু হচ্ছে একটা লেভেল আমরা বুঝতে পারতাম, কিন্তু এখন এক্স্যাক্টলি উই আন্ডারস্ট্যান্ড উইথ দ্য ডিজিটালাইজড সিস্টেম। সো দুইটার ব্যবহার কিন্তু কি হচ্ছে, সাইমালটেনিয়াসলি একে উপরে ডিপেন্ডেন্ট। এখন আমাদের এখানে কি করণীয়, এটা তো আমরা সবাই জানি। এখানে আমাদের কি করণীয়, এখানে হচ্ছে গ্রিন। তাহলে কি, গ্রিন এনার্জি আমি কালেক্ট করলাম, তারপরে এটা কালেক্ট করলাম, ইউজ করলাম, আর কিছু আমি ডাইরেক্ট তো সবটা ইউজ হবে না, কিছু আমি স্টোর করলাম। স্টোর কোথায় হচ্ছে, ইট ইজ স্টোরড ইন ব্যাটারি। এগেইন দ্য ব্যাটারি ইজ হোয়াট, এটা তো আমাদের হার্ড ম্যাটেরিয়ালস, তার ভিতরে কেমিক্যালস থাকছে, এর বডি আছে, প্লাস্টিকের হতে পারে, স্টিল না, প্লাস্টিকই হয়, ফাইবার হয়, ফাইবার হচ্ছে এই যে বডি গুলো, যার ভিতরে আমার ইয়ে থাকছে, স্পিরিট থাকছে, কেমিক্যালস থাকছে, অ্যাসিড থাকছে, হুম, কার্বন শীট থাকে, কার্বনের যে ইয়েগুলো ওইগুলো থাকে, মানে অনেক কিছু দিয়ে একটা ব্যাটারি হচ্ছে, যার ভিতরে এই পাওয়ারটা স্টোরেজ থাকছে। তাহলে আমি গ্রিনের জন্য কি হচ্ছে, আমি সোলার পাওয়ার অথবা উইন্ড মিল থেকে
আমি পাওয়ার এখানে স্টোর করছি, স্টোর থেকে ব্যবহার করছি। সার্টেন টাইমস পরে 5 বছর, 7 বছর বা 10 বছর পরে এই ব্যাটারিটা কাজ করবে না। তখন কি হবে? তখন এটা তো হ্যাজার্ডাস হয়ে যাবে ফর দ্য এনভায়রনমেন্ট। এইটাকে হাউ টু ডিসপোজ ইট সায়েন্টিফিক্যালি, হাউ টু ডিসপোজ ইট, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন, ভেরি বিগ কোয়েশ্চেন ফর গ্রিন এনার্জি। এটা কিন্তু একটা বিশাল একটা জিনিস, খুব ঝামেলার জিনিস এটা। এইটাকে কিভাবে ডিসপোজাল করা হবে, এটাকে কিভাবে ম্যানেজ করা হবে, দ্যাট ইজ অ্যানাদার ডিজিটালাইজেশন প্রসেস। ওইটাকে ম্যানেজ করতে হবে। ওটা কি আমি ফেলে দিব, কোথাও মাটির নিচে পুঁতে দিব, নাকি নদীর সমুদ্রে ফেলে দিব, ভাসতে থাকবে? এত বড় সমুদ্রে এগুলো কিছু কেউ কিছু বুঝবে না, সেটা করব, মাছ মারবো ওটা দিয়ে, না কি করবো আমি? অ্যানাদার কোশ্চেন। এটা আরেকটা প্রসেস। হ্যাঁ, আরেকটা প্রসেস এটা। এইগুলো এই প্রক্রিয়াকরণ গুলোকে আমাদেরকে এখন রিস্ট্রাকচার করছে। আগে এগুলো চিন্তা করতাম না। যখন তৈরি হলো, সে এখান থেকে 30 বছর আগে এই টিউবুলার ব্যাটারি আবিষ্কার হলো, বা 35 বছর আগে, 35 ইয়ার্স ব্যাক, সরি। ওই টিউবুলার ব্যাটারি গুলো কিন্তু তখন কি হতো, দিয়ে ডিসকিউজ ফেলে দিত। কিন্তু এখন কনসেপ্ট এসছে যে এইটা যখনই এর যখন আহ, ইয়ের ইয়ে ভ্যালিডিটি পিরিয়ড যখন শেষ হবে, তখন তো এরকম কাজ করতে হবে না। তাহলে এই বডিটাকে প্রসেস করতে হবে, এটাকে আবার রিউজ করতে হবে, রিইউজ করতে হবে। তখন রিউজ ওইভাবে হতো না, কিন্তু এখন রিউজ করতে হবে। এটাকে এখন কি করা হচ্ছে, রিইউজ করার জন্য ওগুলোকে, কেমিক্যালস গুলোকে ট্রিটমেন্ট করে ওগুলোকে সমুদ্রে ফেলে দেওয়া, ও কোথাও পাঠিয়ে দেওয়া, বা মাটিতে পুঁতে রাখা। আর হার্ড বডি গুলোকে রিপ্রসেস করে আবার এটা রিকনস্ট্রাকশন করা, রিপ্রোডাকশন করা। তো এইভাবে কিন্তু হচ্ছে পরিবেশের দিকে খেয়াল রেখে সমস্ত কাজগুলো হচ্ছে। এবং এই কাজগুলো এভরি ওয়ার্ক, ভেরি লিটল থেকে শুরু করে সমস্ত ওয়ার্কস গুলো ডিজিটালাইজড পদ্ধতির মাধ্যমে সব জিনিসগুলোকে মেনটেন করা হচ্ছে। বিকজ উই হ্যাভ টু উই হ্যাভ টু মেনটেন all these things through a digital process, which gives us the zero error activities, which is very important. Which is very important because manually all these things are not possible to monitor, because আমরা যদি ম্যানুয়ালি এগুলো প্রসেস গুলো মনিটর করতে চাই, তাহলে প্রত্যেক ক্ষেত্রে ভুল হবে। অ্যান্ড হিউম্যানলি এগুলো মনিটর করা নাও ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সেই জন্য আমরা ডিজিটাইজ পদ্ধতি এখানে আমরা ব্যবহার করছি, ডিজিটাল পদ্ধতিকে সাপোর্ট দেওয়ার জন্য এগুলো ইউজ করছি, এই সমস্ত ম্যাটেরিয়ালস, এনার্জি সোর্সেস। আবার এনার্জি সোর্সেসকে মেনটেন করার জন্যও আবার আমরা ডিজিটাল প্রসেস মেনটেন করছি। সো ফ্যান্টাস্টিক। সো একটার সাথে একটা সবসময় অঙ্গভঙ্গি জড়িত থাকছে। এর পরের স্লাইডে যদি আমরা আসি, হুম, এখন এখানে বলছি মৌলিক ধারণাগুলো কি, সেটা কিন্তু আমরা অলরেডি একটা লেভেলে কিছুটা আলোচনা করে ফেলেছি। এখানে যেমন বলছে গ্রিন ডিজিটালাইজেশন আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রক্রিয়া গড়ে তুলতে সহায়ক। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। গ্রিন টেকনোলজি আমাদের কি করবে, অফকোর্স পরিবেশ বান্ধব আমাদের প্রক্রিয়া করতে সাহায্য করবে, শক্তি ও সম্পদ সাশ্রয় করবে। হ্যাঁ, যদি আমরা ডিজিটাইজড পদ্ধতিতে আমরা অটোমেশন যদি আমরা ইউজ করি এবং মনিটর করি, তাহলে কি হবে, আমাদের শক্তি আমাদের শক্তি মানে এনার্জি, এবং যে 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 সমস্ত অ্যাসেট আমাদের আছে, এগুলো তখন আমরা অপটিমাম ইউজ করতে পারবো। আর কার্বন, যেটা ট্র্যাডিশনাল পদ্ধতি যে সমস্ত কার্বন নিঃসরণ হতো, সেই জিনিসগুলোকে আমরা কমাতে পারবো। কমাতে পারলেই তখন পরিবেশ সবুজ হবে। জিনিসটা এইটাই। আর সাস্টেনেবিলিটির জন্য কি করতে হবে, আমাদের এইগুলোকে, এই যে সমস্ত রিসোর্সেস আছে এবং ডিজিটালাইজেশন আছে, এইটাকে আমাদেরকে একদম অপটিমাম লেভেলে ইউজ করতে হবে, থিঙ্কিং অল আদার ফ্যাক্টরস ইন দ্য সোসাইটি। সবগুলোকে কনসিডার করে আমরা ডিজিটাইজ করতে পারি, তাহলে সার্টেনলি আমাদের যে এনভায়রনমেন্ট, আমরা যদি সাস্টেনেবল এনভায়রনমেন্ট, আমাদের একটা কথা আছে, হোয়াট এভার উই ডু দ্যাট মাস্ট বি সাস্টেনেবল। আমাদের কিছু দিনের জন্য একটা কিছু কাজ করলাম, 3 মাস 6 মাস বা 1 বছর 2 বছর চললো, তারপরে শেষ। যত ইনভেস্টমেন্ট যা কিছু করেছি, অল এফার্টস আর গন।
after certain time? No, this cannot be. It has to be sustainable. সাস্টেন করবে কিভাবে? যে আমরা যে প্রসেস দিয়ে, যে প্রসেসটা অ্যাডপ্ট করে আমরা এনভায়রনমেন্টকে ভালো রাখার জন্য কাজ করছি। তার মানে আমরা সোলার এনার্জি আমরা নিয়ে কাজ করছি। তাহলে কি হবে? সোলার এনার্জি একটা প্রজেক্ট, আমরা যা নর্মালি জানি, একটা প্রজেক্ট যদি সোলার এনার্জি আমরা লঞ্চ করি, ইট রানস ফর 25 ইয়ার্স। বিকজ এর সাথে যত কিছু আছে ইকুইপমেন্ট, মানে স্লাইটলি চেঞ্জ করার পরে একটা প্যানেল যদি 25 বছর চলে, 25 বছর একটা সিস্টেম চলে। তার মানে কি আমরা ওটা রেখে দিব 25 বছর? ন। এটাকে সাস্টেন করতে গেলে কি হবে? আমার যে প্রোডাক্টিভিটি এখানে আছে, সে আউটপুট যেটা আমার এক্সপেক্টেড, সে এখান থেকে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় আমার পার ডে। তো এই 1 মেগাওয়াটটির কাছাকাছি কিন্তু আমাকে রাখতে হবে ফর দ্য নেক্সট 20, 25, 30 ইয়ার্স। থ্যাংক ইউ। তো এই যে আমি বললাম যে সাস্টেনেবল করার জন্য, তার মানে আমার যে প্রসেসটা আমি আমি ইন্ট্রোডিউস করলাম, ডিপ্লয় করলাম, সেটাকে যেন একটা কন্টিনিউটির ভিতরে রাখতে পারি। তাহলে আমার টোটাল সিস্টেমটার ভিতরে একটা ইকো থাকবে, একটা ইকো জেনারেশন হবে, যে হ্যাঁ টোটাল সিস্টেমটাই একটা সুন্দর কন্টিনিউয়াসলি কাজ করছে উইদাউট ইন্টারাপশন। ইন্টারাপশনের রিজনগুলো আইডেন্টিফাই করে যদি আমরা উই ক্যান শুট, তাহলে দেখা যাবে ইট উইল সাস্টেইন ফর এ লং টাইম, ফর এ সার্টেন টাইম, উইদাউট এনি ইন্টারাপশন। সো এটাই হচ্ছে আমাদের ওই যে আমরা যেটা সাস্টেনেবিলিটির কথা যেটা বলছিলাম আর কি, ইট হ্যাজ টু বি সাস্টেনেবল। তো গ্রিন গ্রিন ডিজিটালাইজেশন হ্যাজ টু বি সাস্টেনেবল। এখানে বলা হচ্ছে কয়েকটা জিনিস, মানে বেসিক কিছু ধারণা, এর ভিতরে এর বাইরে কিন্তু আরো অনেক কিছু আছে। আমি আরেকটা কথা বলি, আর প্রথমে যেটা বলেছিলাম যে একটু ইন্টারেক্টিভ প্রসেস এখানে ডিপ্লয় করতে চেয়েছিলাম আজকে ডিসকাশনে। সবাই শুনছে, কে কি শুনছে বুঝতে পারছি না, বাট কাউকে কিছু বলতে হবে। এই এই স্লাইডের পরে আমি একটু বলবো 2 মিনিট 2 একজন ভলান্টিয়ার করার জন্য আর কি। তো বেসিক্যালি একাডেমিক্যালি কিন্তু আই ডিডন্ট ওয়ান্ট টু গো একাডেমিক্যালি ফর দিস সেশন. This is going to be boring for all others because it's night time. কেউ হয়তো ঝিমাবে, কেউ ঘুমিয়ে পড়বে, কেউ হয়তো ভালো করে শুনতে পারবে না। এই জন্য ইন্টারাক্টিভ হলে তখন আর কি অ্যাটেনশনটা একটু ডাইভার্সিফাই করা যায় আর কি উইদিন দা পেরিমিটার। এখানে আমরা দেখছি পুনর্নবীকরণযোগ্য এনার্জি, রিনিউয়েবল এনার্জি। এবার হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি। এনার্জি এফিসিয়েন্সি কোনটা? যে আমরা এনার্জি, তো যে কোনো একটা এনার্জি হলো, সেটা এফিসিয়েন্ট কিনা সেটা কিন্তু আমরা খেয়াল করতাম না আগে। এখন কিন্তু এফিসিয়েন্সি লেভেল সব জায়গায় আমরা চেক করি। এফিসিয়েন্সিটা আমরা সব জায়গায় চেক করি। এখন এফিসিয়েন্সি বলতে গিয়ে আগে যেরকম দেখা যেত, একটা এক্সাম্পল যদি দেই, আমরা আগে ফ্যান চালাতাম কত 85 থেকে 90 ওয়াট, এই যে সিলিং ফ্যান যেগুলো চলতো। এখন কিন্তু বিএলডিসি একটা টেকনোলজি এসছে, সেটা দিয়ে কিন্তু 30 ওয়াটে এখন একটা ফ্যান চলে। তার মানে কি এনার্জিতে এফিসিয়েন্সি এসছে এখন। কি আমরা হার্ডওয়্যার যেগুলো ইউজ করছি, যে সমস্ত মেশিনারিজ ইউজ করছি, এখন কম এনার্জিতেই কিন্তু আগে একটা বাল্ব 100 ওয়াট থাকতো সে, এখন কিন্তু 7 ওয়াটের একটা বাল্ব চলে এবং তার চেয়ে বেশি আলো। তার মানে কি এই যে এফিসিয়েন্টলি এটা ব্যবহার করা হচ্ছে আমাদের, হ্যাঁ, যে শক্তিটাকে আমি স্প্লিট করে দিয়ে মোর আউটপুট নিচ্ছে। আগে 1 টাকা দিয়ে যে যতটুকু জিনিস কেনা যেত, 1 টাকা দিয়ে হয়তো দেখা গেলো তার চেয়ে 10 গুণ বেশি জিনিস কেনা যায়। এনার্জির ক্ষেত্রে আমি কথা যেটা বলছি, যে ডাটা সেন্টার ম্যানেজমেন্ট ইজ হিউজ। ইলেকট্রিসিটি লাগতো, এটা তোমাদের আইডিয়া আছে যখন প্রথম ডাটা সেন্টার তৈরি হলো, একটা ডাটা সেন্টার চালাতে যে কত কিলোওয়াট বিদ্যুৎ লাগতো, এবং এবং ডাটা সেন্টার অনেক গরম হয়ে যেত। যার কাদের আইডিয়া আছে আমি জানি না, ডাটা সেন্টার কে কটা ভিজিট করেছো? আমরা ভিজিট করেছি দেশের বড় বড় ডাটা সেন্টার। এগুলো হিউজ টেম্পারেচার জেনারেট করতো এবং সেগুলো ঠান্ডা রাখার জন্য এসি চালাতে হবে, মানে সাংঘাতিক এসি চালাতে হতো। তারপরে বিভিন্ন ধরনের প্রিকশন নিতে হতো, এটাতে অনেক এনার্জি। এখন কিন্তু এফিশিয়েন্ট এনার্জি ইউজ করা হয়।
এবং এটার উপর এমফাসিস দেওয়া হচ্ছে যে কম এনার্জিতে ডাটা সেন্টার গুলো চলবে, টেকনোলজিতেও চেঞ্জ এসছে। সো সবকিছু মিলে আমাদের মাথায় সবসময় রাখছি যে হাউ টু ইউজ দ্য টেকনোলজিস, অ্যাপ্লাই দ্য টেকনোলজিস উইথ অপটিমাম এনার্জি। তো অপটিমাম এনার্জি ইউজ করতে পারলে ওটার প্রোডাকশন কস্ট আমার কমে যাবে, ওই আমার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টও কমে যাবে। সো অল হোয়াট উই আর থিঙ্কিং, সবসময় আমরা চিন্তা করছি হাউ টু মিনিমাইজ দ্য ইনপুট অফ দ্য materials in production process. At the same time, after the production, the wastage যেটা আমরা পাই সেটাকে how to manage that one efficiently. That is another part. তো এই দুটো যদি ব্যালেন্স করতে পারি তাহলে আমাদের গ্রিন যে ওয়ার্ডটা আছে এটাকে আমরা সাস্টেন করাতে পারি। আর এর সাথে ডিজিটালাইজেশন সবসময় এর সাথে এমবেডেড উইথ ইট, উইদাউট এনি কোশ্চেন্স। ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। এই ডিভাইস যে সমস্ত সরঞ্জাম যেগুলো এখান থেকে যখন ওয়েস্টেজ হিসেবে আসবে তখন সেগুলোকে কি করতে হবে, আমাদের রিইউজের চিন্তা করতে হবে। দ্যাট ইজ অ্যানাদার প্রসেস। রিইউজ ছাড়া তো কোনো উপায় নেই। এখন তো তোমরা যারা দেখেছো ৩ রকম কিন্তু এখন ওয়েস্ট ডিসপোজাল বাস্কেট থাকে। একটা হচ্ছে নরমাল রটেন যেটা পচে যেতে পারে, আর সেমি থাকে, আর একটা হচ্ছে রিইউজেবল বা এটাকে বলা হয় তোমার রিসাইকেল। এটা তোমরা খেয়াল করেছো না? কেউ ইয়েস বলবে, একটু হ্যান্ড রেজ করবা। একটা রিসাইকেলেবল একটা ইয়ে থাকে, একটা বক্স থাকে, ওটার ভিতরে থাকে ৩টা পাশাপাশি থাকে। তো রিসাইকেল যেটা করা যাবে সেটা ওখানে ফেলা হয়, এগুলোকে ওরা কালেক্ট করে নিয়ে রিসাইকেলের জন্য পাঠিয়ে দেয়। এই রিসাইকেল সেন্টার গুলো বিশাল বিশাল হিউজ। এগুলো কেন করেছে তারা? বিকজ দিস ইজ দ্য আলটিমেট প্রসেস থ্রু হুইচ ইউ হ্যাভ টু গো টু সেভ দ্য এনভায়রনমেন্ট। এটা কিন্তু all these are, well, these points are coming in as the digital, but the green digitalization এর কনসেপ্ট বেস করে জিনিসগুলো আমরা আলোচনা করছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। সবাই খুবই খুবই কনসার্ন এখন রিসাইকেল নিয়ে। রিসাইকেল পেপার, রিসাইকেল মেশিনারিজ, হুম, ইকুইপমেন্টস, রিসাইকেল থেকে তৈরি হচ্ছে সবকিছু, রিসাইকেল প্রোডাক্ট। এবং এটা যারা ইউজ করবে সেখানে ডিসকাউন্ট থাকে। আমরা রিসাইকেল পেপার তো দেখি ওই যে আহ, দেখি না, গ্রে রঙের পেপার থাকে, বিভিন্ন ধরনের রঙের পেপার থাকে, এগুলো সব রিসাইকেল করা। খারাপ না, কিন্তু প্রসেস করে এগুলোকে আবার ইউজ করি আমরা। থ্যাংক ইউ। নেক্সট ওয়ান। মূল উপাদানগুলো কি? মূল উপাদানগুলো আমাদের যে সবুজায়নের জন্য, হোয়াট আর দ্য মেন এলিমেন্টস? ইউ ক্যান গো থ্রু দিস, এগুলো সুন্দর করে বাংলায় লেখা আছে এখানে। নবায়নযোগ্য শক্তি, এটা নিয়ে আমরা দেখলাম, আলোচনা করেছি। এবং যে ডিভাইসগুলো আমরা ইউজ করি সেগুলো কতটুকু এনার্জি এফিসিয়েন্সির উপর বেস করে চলে সেটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি আর কি। ডিভাইসেস আগে অনেক বেশি ওয়াট লাগতো, অনেক বেশি এনার্জি লাগতো, এখন অর্ধেক, 1/4, 1/5 এনার্জিতে একই কাজ হচ্ছে। সেগুলো হচ্ছে, এগুলো যদি আমরা করতে পারি তখন দেখা যাবে যে আমাদের এনভায়রনমেন্টটা আসলেই কিন্তু সাস্টেন করবে। এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি ডিপেন্ডস অন দ্য ইউজেস অফ দ্য পাওয়ার। ঠিক আছে, এবার হচ্ছে ই বর্জ্যের টেকসই ব্যবস্থা বলে, যে ই বর্জ্য যেগুলো থাকছে ওয়েস্টেজ, এগুলো কিন্তু আমাদের এখন প্রসেস করার বিভিন্ন প্রোটোকল বলে দেওয়া আছে। ইন্টারন্যাশনাল প্রোটোকলস ফর ইচ অ্যান্ড এভরি অফ দ্য ওয়েস্টেজ। প্রত্যেকটা ওয়েস্টেজের কি হবে, কিভাবে তোমরা এটা যদি ইয়েতে যাও, ইফ ইউ গো টু গুগল অথবা এআই কে জিজ্ঞাসা করলো, ওরা কিন্তু এখন বলে দেয় তুমি কোনটা কিভাবে তোমরা হ্যান্ডেল করবা, হাউ টু রিইউজ, হোয়াট অ্যান্ড হাউ, সেগুলো কিন্তু সব এখন সুন্দর করে বলে দেয়। এখন অত কষ্ট করে পড়ালেখা করতে হয় না, প্র্যাকটিক্যালি দেখা যায়, প্লাস এটা ও বলে দেয় তুমি হাউ টু গো উইথ ইট।
তারপরে আমরা তো এখন মোস্টলি আমাদের অফিসেস and universities, especially the universities, has gone paperless, which is another development, which is another contribution of digitalization, another contribution. Paperless office. We are hearing paperless office, paperless universities, schools, and institutes. Yes, most of the universities are paperless. Your text, your reference books, everything's online. You are doing the class online. You are taking the notes online. You are appearing the examinations online. Everything is online. So e-learning platform has given us the opportunity to have a paperless activities. All these are এইগুলো হচ্ছে আমাদের ডিজিটালাইজেশনের কম্পোনেন্টস, যেগুলো আমরা একদম ডাইরেক্টলি বুঝতে পারি, দেখতে পাই। এই যে আমি ইভি আছে এখানে, যে ইভি মানে ইলেকট্রিক ভেহিকলস, ভেরি স্মার্ট যে ইয়েগুলো সিটিগুলো এখন দেখা যাচ্ছে যে এটা দিয়ে তারা চলছে। কারণটা কি? বিকজ চেঞ্জেস ইন টেকনোলজিস, চেঞ্জেস ইন থিঙ্কিং প্রসেস, উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। সেই জন্য কি আসছে? তেল তেল থেকে আসলো একটা হাইব্রিড আসলো, হাইব্রিড থেকে এখন আসছে মানে ইলেকট্রিক ভেহিকল। এরপরে কি আসবে? এরপরে আসবে সার্টেনলি, এখনো আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকলটা ইলেকট্রিসিটি জেনারেট করে ও কি করছে? স্টোর করছে, করে সেই স্টোর থেকে ইলেকট্রিসিটি নিয়ে গাড়ি চালাচ্ছে। কিন্তু এরপরে যেটা directly is coming in no time, it is coming the ওটাকে বলছি আমরা রিনিউয়েবল এনার্জি থেকে। রিনিউয়েবল এনার্জি মানে সোলার পাওয়ার থেকে, একদম সোলার পাওয়ার থেকে গাড়ি চলবে। আর ও দিনের বেলা যেটুকু চালাবে আর বাকিটা স্টোর করে রাখবে, রাত্রে গাড়ি চালাতে গেলে ওই স্টোর ব্যাটারি থেকে চলবে আর কি। তার মানে এখন কিন্তু ইলেকট্রিক সোর্স, আমাদের কনভেনশনাল ইলেকট্রিক সোর্স থেকে ইলেকট্রিসিটি নিয়ে ব্যাটারি চার্জ করে আমার ইলেকট্রিক ভেহিকেল গুলো চলছে। কিন্তু এরপরে যেটা হবে, ওই ইলেকট্রিসিটি আমার গ্রিড লাইন থেকে ইলেকট্রিসিটি নেওয়া লাগবে না। এখন ও দিনের বেলায় যেটুকু সূর্য ওঠে অতটুকু থেকে সে গাড়িকে চালাবে, আর অতিরিক্তটা স্টোর করে রাখবে ব্যাটারিতে। ইটস গুড। সো দিস থিংস আর কামিং, অ্যান্ড এই জিনিসগুলোকে যে আমরা ম্যানেজ করছি, এই টোটাল এনার্জি ফ্লোটা যেটা আমরা ম্যানেজ করছি, এগুলো কিন্তু সব digitalization processের মধ্য দিয়ে। All these things are going in and out, energy in and out, and its uses, everything is monitored and maintained by digital system. So আমরা বুঝতে পারছি আমাদের ভবিষ্যতে যে প্রজেক্ট গুলো হবে, আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের কিন্তু প্রজেক্ট করতে হবে, আমরা কোনো কোম্পানিতে জয়েন করতে হবে, we have to design projects. তো ডিজাইন প্রজেক্ট যখন ডিজাইন করতে যাব আমরা, তখন এই জিনিসগুলো সব মাথায় রাখতে হবে যে ইনপুট এবং আউটপুট, যেটা দুটাতে আমাকে একটা ব্যালেন্সিং সিচুয়েশন সবসময় মাথায় রাখতে হবে, কি ইনপুট দিচ্ছি এবং আউটপুট কি আসছে, আর এখানে ওয়েস্টেজ কি আসছে, হাউ টু ম্যানেজ দ্যাট ওয়ান, কনসিডারিং দ্য হোল প্রসেস ডিজিটালি। দ্য হোল ডিজিটাল প্রসেসটাই আমার মাথায় আছে, এটা মাথায় রেখেই আমি সমস্ত অ্যাক্টিভিটিস গুলোকে আমি চালিয়ে যাচ্ছি। টোটাল ফিডব্যাক প্রসেসটাই কিন্তু আমার ডিজিটালাইজ করা, এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে আমাকে যেতে হচ্ছে। দ্যাট ইজ দ্য utmost and the latest thought process in utilizing our digitalization. এটুকু আমরা আমরা তো বুঝতে পেরেছি সবাই, আশা করি। Dear, জি we ভাইয়া। can hear from the participants. ওকে ভাইয়া, আপনাদের যারা হ্যান্ড রেজ করেছেন ভাইয়াকে কোয়েশ্চেন করতে পারেন। এন্ড তাসফিয়া প্লিজ গাইড। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওয়ালাইকুম আসলে আসসালাম। জানতে চাচ্ছিলাম যে যখন আমরা ব্যাটারিটার যে ডিসপোজের প্রসেসটা আছে ওইটা একটু জানতে চাচ্ছিলাম। যখন ব্যাটারি সেটা ডিসপোজাল
থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যাটারি ডিসপোজাল প্রসেসে যেটা ট্র্যাডিশনালি যেটা হতো, ওটা নর্মালি কি হতো, ওই ভিতরে যেগুলো থাকতো ইনগ্রেডিয়েন্টস লাইক অ্যাসিড, তারপর যে যেটা কার্বন শিট থাকতো, কার্বন রড, ওটা ক্ষয়ে যে একটা পর্যায়ে একটা ওয়েস্টেজ তৈরি হতো, এগুলো এগুলো হচ্ছে নন ডিগ্রেডেবল, এগুলো কখনোই ধ্বংস হতো না, নষ্ট হতো না। তো এটা ফেলে দিয়ে কি হতো, যদি ব্যাটারি কাভারটা যদি ভালো থাকতো, দেখতে ভালো থাকতো, ওটাকে ঘষে মেজে আবার একটা ব্যাটারি তৈরি করা হতো। এখন যেটা করা হয়, টোটাল ব্যাটারিটাকে নিয়ে কয়েকটা প্রসেস আছে, আমি একটা প্রসেস বলি। এটা তো স্পেশালাইজড একটা এরিয়া, এটা এটা ব্যাখ্যা অনেক বড়। তো সংক্ষেপে যেটা হলো, এখন যেটা করা হয়, ওইভাবে অ্যাসিডটাকে, তারপরে ওই ওয়েস্টেজটাকে আর বাইরে সরাসরি ফেলা হয় না, এটাকে আবার কালেক্ট করা হয়। এটা যখন এটা রিসাইক্লিং এর ইয়েতে দেওয়া হয়, ব্যান্ডে দেওয়া হয়, তখন ওখান থেকে এগুলোকে সব বের করে নেওয়া হয়। বের করে অটোমেটিক্যালি ওখান থেকে মেটালটা আলাদা করা হয়, কেমিক্যালটা আলাদা করা হয়, অ্যাসিডটা আলাদা করা হয়, এগুলো করে ওগুলোকে আবার প্রসেস করা হয়। করে যেটুকু ইউজ করা যাবে সেটুকু আলাদা করে রেখে বাকিটাকে ডিসপোজ করার জন্য, মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য বা পানিতে দেওয়ার জন্য ওটাকে আবার ট্রিটমেন্ট করা হয়। তোমরা কেমিক্যাল ট্রিটমেন্ট প্রসেসটা জানো কি জানি না। তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস আছে, WTP ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকে। তো বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যখন ওই লিকুইড গুলো বের হয়, দূষিত এগুলো থাকে, এগুলোকে আবার ট্রিটমেন্ট করে তখন প্রকৃতিতে ছাড়া হয়, তার আগে ছাড়া হয় না। তো এই যে তারপরে যে খালি বক্সটা থাকলো, এটা কি করে মোল্ড করা হয়, এটাকে আবার গলানো হয়, গলিয়ে আবার নতুন ভাবে এটাকে আবার আবার এগুলো তৈরি করা হয় বক্স, তারপরে ওটাকে আবার নতুন ব্যাটারি তৈরি করা হয়। এটা কিন্তু সংক্ষেপে বললাম প্রসেসটা। আমি উত্তর দিতে পেরেছি ইস্তিয়াক? ইস্তিয়াক তুমি ছিলে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। আরেকজন মেসেজে কোশ্চেন করেছে, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য কার্বন ডাইঅক্সাইড লেভেল ওয়ার লোয়ার দেন ইট শুড বি? The carbon dioxide level were lower than, oh, what is going to happen when the carbon dioxide level is less? It is a question relating to your chemistry. So এটা প্রশ্নটা করেছে শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, can you raise your voice here to make the question more clear to me? Shahidul, Yes, sir. are you there? Yeah. Now, basically, what do you want to do? Want to know? আমাকে যদি, if you can tell me, বাংলায় বললে আমার একটু কনফিউশন হচ্ছে। কার্বন ডাই অক্সাইড লেভেল যদি বেসিক স্ট্যান্ডার্ড থেকে নিচে চলে আসে, তাহলে কি পৃথিবী কি বেশি ঠান্ডা হয়ে যাবে, তাই জিজ্ঞেস করছিলাম। কার্বন ডাইঅক্সাইডের ইম্প্যাক্টটা কি? হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ কার্বন ডাইঅক্সাইড? এটা কি করে? এটা এনভায়রনমেন্টকে একটা গরম ওয়েট করে। দেয়, তাই না? একটু গরম করে। কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, তার মানে কি? তার মানেটা হচ্ছে ইউ আর সেফ। এখন এটার মিনিমাম লেভেল কি? ডু ইউ নো যে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড নর্মালি আমাদের এনভায়রনমেন্টে থাকে? কার্বন ডাইঅক্সাইড কম মানে কি? একেবারে যদি কমে যায় তাহলে খুবই ভালো। তাহলে সেখানে কি হবে? বুঝতে হবে যে কার্বন ডাইঅক্সাইড কমার এটা হচ্ছে একটা ইম্প্যাক্ট অফ দ্য এনভায়রনমেন্ট। নর্মালি আমাদের এখানে যে কার্বন ডাইঅক্সাইড গুলো উৎপাদন হয় আমাদের এনভায়রনমেন্ট থেকে, সেই কার্বন ডাইঅক্সাইড গুলোকে কি হয়, কে অ্যাবজর্ব করে? কে? যেমন ট্রিজ আছে। আর হোয়াট আর দ্য মিডিয়াস যারা এই কার্বন ডাইঅক্সাইডটাকে খেয়ে কমিয়ে দেয়? কারা কারা আছে এখানে? তারা কি করে? এটাকে ম্যাক্সিমামটা খেয়ে ফেলে, কিন্তু পারে না। কি জন্য পারে না? বিকজ এর অ্যাবজর্বিং ক্যাপাসিটি যতটুকু আছে, যে মেশিন গুলো, গাছ থেকে শুরু করে অন্য যে সমস্ত সোর্স আছে, এদের ক্যাপাসিটির চেয়ে বেশি উৎপাদন হয়। যেখানে এই ভেহিকেল গুলো চলে, তারপরে যে প্লেন চলছে, এটা শুধু আমাদের এখানে হচ্ছে, গ্রাউন্ডে হচ্ছে তা না, এয়ারেও হচ্ছে। সব জায়গায় কার্বন এমিশন সবসময় চলছে কন্টিনিউয়াসলি, টনকে টন প্রতি সেকেন্ডে, মিলিয়নস অফ টনস। কিন্তু এই জিনিসগুলোকে কখনোই প্রকৃতি নেগেটিভ আনতে পারে না। আমি নেগেটিভ বলতে
জিরো লেভেলে আনতে পারে না। কোথায় পারবে? ইয়েস, দেয়ার আর সাম প্লেসেস in say jungles, forests. সাইদুল, ইউ নো অ্যাবাউট যে জঙ্গল যেগুলো আছে সেখানে কিন্তু অক্সিজেন উৎপাদন হয় বেশি, গাছগুলো শুধু অক্সিজেন ছাড়তে থাকে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু সেখানে কম। তাহলে কি হবে সেখানে? সেখানে যদি মানুষ যায়, হেলদি একটা এনভায়রনমেন্ট না? কার্বন ডাইঅক্সাইড সেখানে নাই, কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন কেউ করছে না, ওরা শুধু অক্সিজেন তৈরি করছে। তাহলে সেখানে কি হচ্ছে? লেভেল অফ কার্বন ডাইঅক্সাইড ইজ মাচ মোর লোয়ার দ্যান নর্মাল এনভায়রনমেন্ট, যেখানে মানুষ আছে, গাড়ি ঘোড়া চলছে, ফ্যাক্টরি চলছে, মেশিনারিজ, ইকুইপমেন্ট সবকিছু চলছে, সেখানে কার্বনের এমিশন অনেক বেশি। কিন্তু একটা ফরেস্টে গেলে, পাহাড়ের উপরে গেলে সেখানে কোনো কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন নাই, একটু ওই ধাক্কা খেয়ে খেয়ে কিছু যাচ্ছে, প্লেন থেকে পড়ছে, এটা এগুলো খুব সামান্য পরিমাণ, সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম। সেখানে গেলে মানুষ বুক ভরে নিঃশ্বাস নেয়, ভালো লাগে। I think you got my answer. Your Yes, question yes, answer. sir. So this is good. If you can make it lower than the normal level, it's very good, healthy environment. And সেটাই কিন্তু আমাদের এই সবুজ এনভায়রনমেন্টের উদ্দেশ্য। এরকম একটা এনভায়রনমেন্ট আমাদের চাই সবার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। Everybody will be healthy. Thank you, Zaidul. Any more? কোয়েশ্চেন আছে? তাসপিয়া, হ্যাঁ, এরকম কোশ্চেন যদি এরকম আরো থাকে, দ্যাটস গুড, ভেরি গুড। আর এখানে কয়েকটা প্রজেক্টের এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, এগুলো আমরা সবাই তো জানি, এগুলো আলোচনার ভিতরে চলে এসছে। এই যে ডেটা সেন্টারে 100% নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা, এটা তো আমাদের এখন হচ্ছে, গুগল এটা ইউজ করছে। ওই যে কিন্তু ওরা কিন্তু সোলার এনার্জিটা ইউজ করে, বিশাল ওদের সেট আপ। আর নর্দিক দেশগুলো তো এরা তো স্মার্ট সিটি, আমরা জানি। এখানে whatever you do when you are out of home, everything is monitored and controlled. That is a smart city. এবং সেটা কিন্তু ওই তোমরা যারা যারা ইউরোপে গেছে, স্পেশালি ইউরোপ ইজ দ্য বেস্ট এক্সাম্পল, ইউরোপ, in America as well, and China is the best user. চাইনিজদের অ্যাক্টিভিটি সম্পর্কে কার আইডিয়া আছে এখানে? আমাকে একটু বলতে পারো। ওদের যে স্মার্ট সিটি কনসেপ্ট, ইউরোপ তো আগে শুরু করেছে, জার্মান শুরু করেছে, তারপরে নর্ডিক দেশগুলো সবই করছে, কিন্তু চায়না যে ওদের উপরে চলে গেছে, এটা আইডিয়া আছে কার? আমি এক্সাম্পলটা আমি বলবো এখন, if anyone can share, if you know. স্যার, ওদের যে বিল্ডিং গুলো আছে ওইখানের মধ্যে ওরা বেশিরভাগ যে গাছপালা রোপণ করে এভাবে ডিজাইন করে আর কি। রাইট, এটা গেল একটা জিনিস। এখানে মেন জিনিস যেটা, সেটা আমি তোমাদেরকে বলি। এদের বলেছে স্মার্ট সিটি, কথাটা বলেছে না? স্মার্টনেস কাকে বলে? স্মার্টনেসটা কাকে বলে? রুফটপ গার্ডেনিং একজন লিখেছো, হ্যাঁ, এগুলো হচ্ছে পরিবেশের জন্য অফকোর্স একটা কন্ট্রিবিউশন, এটা একটা কম্পোনেন্ট। তুমি নিচে জায়গা নেই, ছাদের উপর গ্রিনারি করলা, বাংলাদেশে এটা হচ্ছে। বাট এই যে স্মার্ট সিটি যে কনসেপ্টটা, সেটা কি, হোয়াট ইজ দ্যাট? এইটা হচ্ছে একেবারে মানে স্মার্টেস্ট টেকনোলজি ইউজার। এই যে চায়না যেটা করেছে, এটা তোমরা গল্প শুনেছো, বাট প্র্যাকটিক্যালি আমরা দেখেছি। তুমি যখন চায়নায় ঢুকলে, স্ক্যান করে তোমাকে ঢোকানো হলো, ছবিটা তুলে ইমিগ্রেশন করে ঢুকলা, ঢোকার পর থেকে ডু ইউ নো ইউ আর মনিটর্ড এভরিওয়্যার, ইউ আর মনিটর্ড এভরিওয়্যার। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, মোস্টলি ওরা সবকিছু ট্র্যাক করে। ওদের ট্র্যাকিং সিস্টেমটা এত আধুনিক, ওরা প্রত্যেকটা ইয়েকে, নাগরিককে, ওরা প্রত্যেকটা ভিজিটরকে ওরা মনিটর করতে পারে, করছে। রাস্তা দিয়ে হাঁটছো, ওদের যে ক্যামেরা আছে, ওই ক্যামেরা অটো ডিটেক্ট করে তোমার আইডির সাথে ম্যাচ করে তোমাকে সবসময় ফলো করছে, হোয়াট ইউ আর ডুইং। তুমি কোথায় পিক পকেট করলে, কোথায় কার সাথে তুমি ঝগড়া করলে, বা কোথায় তুমি ট্রাফিক ভায়োলেশন করলে, অল দিস থিংস আর মনিটরড, দিস স্মার্ট সিটি। তারপরে ওখানে
মানে হোয়াট এভার ইউ ডু সেটা কিন্তু সবকিছু মনিটর ওখানে। তুমি গাড়ি ওভার স্পিড করছো, তোমার কেস চলে গেল তোমার বাসায়। এগুলো তো এখন সব দেশে আছে। তারপরে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করলে বা কোথাও তুমি ময়লা ফেললে, এখানে ময়লা ফেলা তো কোথাও নিষেধ। কোথাও ময়লা ফেললে, একটা কাগজের টুকরা ফেলে চলে গেছে, তোমাকে কেস হয়ে গেছে, তোমার রিপোর্ট হয়ে গেছে। এমনও হবে যে এই সমস্ত মিসডেটস, এই 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 কাজগুলো, অনিয়মতান্ত্রিক কাজগুলো যতগুলো করছো তোমরা, সুইডেন, হ্যাঁ, এই যে ওয়েস্ট ইউজ করে যে ইলেকট্রিসিটি উৎপাদন, এটা কিন্তু বাংলাদেশে, মানে অ্যাজ অফ মি, আই ট্রাইড ইন 1996-এ এরকম একটা প্রজেক্ট আমরা করেছিলাম, মানে করতে চেয়েছিলাম বাংলাদেশ গভর্নমেন্টের কাছে। তখন ওই পারমিশনটা পাওয়া যায়নি, এখনো পাওয়া যায়নি। এখন এরকম ধরনের বড় বড় প্রজেক্ট আসছে, এটা পলিটিক্যাল ডিসকাশন অবশ্য। তো ওয়েস্ট ম্যানেজ করে ইলেকট্রিসিটি তৈরি করা, এটা পৃথিবীর সব দেশে আছে, রিচ কান্ট্রিগুলো সব দেশে আছে। ইন আমেরিকা থেকে একটা এখানে 110 মেগাওয়াটের একটা প্রজেক্ট এসেছিল, তো এটা পারমিশন পাইনি। এটা এসেছিল 10 সালে, এটা পারমিশন পাইনি, গভর্নমেন্ট পারমিশন দেয়নি, বিকজ এখানে ওরা বিনা পয়সায় তৈরি করে যেত বাংলাদেশকে, বাংলাদেশ ওটা ভোগ করতো। কিন্তু যেহেতু এখানে ট্রানজেকশন, কোনো মনিটারি ট্রানজেকশন নাই বাংলাদেশে, তোমরা জানো যে কোনো প্রজেক্ট অ্যাপ্রুভাল করতে গেলে ঘুষ দিতে হয়। তো যেহেতু ওই কেসগুলো ছিল না, ওই প্রজেক্টগুলো বাংলাদেশে আসে নাই, অন্য দেশে চলে গেছে। তো এই ওয়েস্ট ম্যানেজ করে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলবো, মানে গ্রিন এনার্জির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এটা একটা জিনিস। কিন্তু এটা বাংলাদেশে আসেনি, ইউ আর ভেরি কারেক্ট, হয়তো আসবে ভবিষ্যতে, যখন আমাদের বোধ উদয় হবে তখন আসবে। তো এটা গেল। আর যেটা বলছিলাম যে তোমার স্মার্ট সিটি হচ্ছে, যেমন গুগল আমাদেরকে মনিটর করে, গুগল সমস্ত অ্যাক্টিভিটিস কিসের মাধ্যমে, এই আমাদের যে কমিউনিকেশন নেটওয়ার্কের থেকে আমাদের সমস্ত কিছু ওরা ডাটাগুলো, আমার সমস্ত ডাটা ওরা সেভ করে রাখে, গুগল সব বলে দেয় আমার সম্পর্কে। আর এই যে স্মার্ট সিটিগুলো কি হচ্ছে, গুগলের মতোই মনিটর করে, কিন্তু ক্যামেরার মাধ্যমে, এভরিথিং ইজ মনিটরড। তুমি সোজা চললা নাকি নাচতে নাচতে রাস্তা দিয়ে যাচ্ছ, সিগারেট খেতে খেতে যাচ্ছ, সবকিছু মনিটর হয়ে যায়। স্মার্ট সিটির ভিতরে অনেক কিছু আছে, সো মেনি থিংস, এবং সেটা এখন সম্ভব হচ্ছে বিকজ অফ ডিজিটালাইজেশন। অ্যান্ড এই ডিজিটালাইজেশন ইজ লিঙ্কড উইথ এভরিথিং, এভরি হার্ডওয়্যার, ক্যামেরা, রাস্তায় আছে। ইভেন তুমি তোমার গাড়িটা যখন সিগন্যালে থামাবে, সিগন্যালে কত ফিট আগে তোমাকে গাড়িটা থামাতে হবে, ওখানে একটা দাগ আছে, দাগের আগে তোমাকে গাড়িটা তুমি দাগের উপরে চলে যাও, তোমার কেস হয়ে যাবে। দাগের কত মিটার, মানে কত ফিট পিছনে থাকতে হবে, ওটার নিয়ম আছে। এটা ক্রস করলেই কেস হয়ে যাবে, তোমাকে কেউ কিছু বলবে না, পুলিশ নাই, কিচ্ছু নাই, কেস হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য স্মার্ট সিটি। স্মার্ট সিটিতে তোমাকে কি নিয়ম বলে দেওয়া আছে এবং সেই নিয়মগুলো তুমি মানছো কিনা, সেটা তোমাকে মনিটর করছে ক্যামেরা, এবং ক্যামেরা সেন্ট্রাল সার্ভারের সাথে সংযুক্ত। তোমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ওখানে চলে আসতেছে। এত নাম্বার গাড়ি সিগন্যাল ব্রেক করেছে, অমুককে মেরে দিয়েছে, সব কিছু মনিটর হচ্ছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস। ইভেন তুমি ওয়েস্ট ডিসপোজাল করছো, তুমি রাস্তার উপরে তোমার তোমার ওয়েস্ট যে টাব আছে সেটার ভিতরে না রেখে তুমি বাইরে ফেলে দিয়েছো, সাথে সাথে নোটিশ চলে আসছে। কয়েকদিন আগে যে আমি তো অস্ট্রেলিয়াতে হাফ অফ দ্য ইয়ার্স থাকি, ওখানে একজন ওখানে কিন্তু ডিসপোজাল, তুমি ওয়েস্ট ডিসপোজাল কিন্তু যেখানে সেখানে করতে পারবে না, নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, তোমার দায়িত্বে। কি করছে, বাসা থেকে বের করে তার ওই যে একটা একটা ব্যাগ, বেশ বড় আর কি, রাস্তার উপরে রেখে দিয়েছে। রাস্তার উপরে বলতে ওয়াকওয়ে, মানে ফুটপাথ এবং রোডের মাঝখানে একটু প্যাসেজ থাকে, ওখানে রেখে দিয়েছে। ব্যাস, আমরা কিভাবে এখানে রাখছে কেন, ননসেন্স। আমরা হাঁটলাম, হেঁটে পরের দিন দেখুন একটা নোটিশ সিটি কর্পোরেশন থেকে, ইফ ইউ ডোন্ট রিমুভ ইট উইদিন 24 আওয়ার্স। ওরা তো মনিটর করছে, সেন্ট্রালি বসে বসে, কোথায় কোন রাস্তায় কি কি বৃত্তান্ত। নোটিশ ওখানে ঝুলা দিয়েছে, ইফ ইউ ডোন্ট রিমুভ ইট উইদিন 24 আওয়ার্স এট ইউর ওন রেসপন্সিবিলিটিস, ইউ উইল বি ফাইন্ড সো অ্যান্ড সো, এত $1000 তোমাকে ফাইন করা হবে বলে নোটিশ তারা দিয়ে চলে গেছে, টাইম লিখে দিয়ে চলে গেছে। ক্যান ইউ ইমাজিন এটা কি সিনারিও?
So all these things are possible when you are thinking about a smart city. Everything is monitored and controlled and administered. So ওই দিন হয়তো চলে আসবে আমাদের আহ, আমাদের এখানে তোমাদের দ্বারা, you are the guys, you are the students and you are the future of Bangladesh, those who are going to make the smart city, smart country. তোমরা এরকম ছোট ছোট প্রজেক্ট করবা, করে সব ইন্টিগ্রেট করবা, সারা বাংলাদেশকে তোমরা মনিটর করাইবা। কেউ কোনো দুষ্টামি করতে পারবে না, ময়লা ফেলতে পারবে না, সুন্দরভাবে চলবে, কেউ কাউকে খারাপ ব্যবহার করতে পারবে না, সবকিছু মনিটর হবে। তারপরে দেখবে এক সময় বাংলাদেশ সোনার দেশ, সোনার বাংলা হয়ে গেছে আর কি। শাহিদুল এই যে হ্যান্ড রাইজ করেছে, কিছু বলবেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। ও শহীদুল, হ্যাঁ শহীদুল ইসলাম। স্যার, AQI কিভাবে কম করা যায় একটা শহরের, স্পেশালি ঢাকা শহরের AQI কিভাবে কম করা যাবে? AQI, হ্যাঁ, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। হ্যাঁ এইটা তুমি কিভাবে মনিটর করবা? এইটা না, কিভাবে কম করা যাবে তাই সেটা বলছি। ওই ইন্ডেক্সটা কমানো। হ্যাঁ, ইন্ডেক্স কমাতে গেলে তো তোমাকে ওই যে সমস্ত এলিমেন্টস গুলো কন্ট্রিবিউট করছে এয়ার কোয়ালিটি ডিগ্রেডেশনে, ওই ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করে কমাতে হবে। যেমন ছোট একটা এক্সাম্পল, অনেকগুলো আছে এখানে, তুমি বাকিগুলো বের করবা। মনে করো রাস্তায় যে গাড়িগুলো চলছে, ভেহিকেল গুলো চলছে না, এরা কি এমিট করে? এরা কি এমিট করে বলো, যেটা বায়ুকে দূষণ করে? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, and at the same time কার্বন ডাইঅক্সাইড মনোক্সাইড তো গ্যাস। কার্বন মনোক্সাইডে তুমি মারা যাবে, কার্বন ডাইঅক্সাইডে তুমি ক্ষতিগ্রস্ত হবে, আর কার্বনটা সরাসরি তোমার শরীরে ঢুকে বিভিন্ন অঙ্গে ও কি করবে, অবস্থান করবে। কার্বন যেটা যে দেখা যায় কালো ধোঁয়া না, ধোঁয়ার ভিতরে ওগুলো তুমি যে হাতে রাখো, তবে দেখবে কিছু ধুলা, কালো কালো ধুলা লাগবে, ওটা হচ্ছে কার্বন। তো কোয়ালিটি ইন্ডেক্স যদি তোমাকে কমাতে হয়, লাইক মনে করো এয়ার AQI তোমার এখন ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 কি, এখন মনে হয় এখনো সম্ভবত মেলবোর্ন আছে নাম্বার 1, 1 to 1 2 এরকম হয়। মেলবোর্নের এয়ার কোয়ালিটি ইজ ফাইনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওয়াই? তোমার কোন স্টাডি আছে? তোমাদের কোশ্চেন করছো, মনে হয় তোমার আইডিয়া আছে। তো ওদের এয়ার কোয়ালিটি এত ভালো কেন? একদম তুমি ভোরের বেলা যেমন একদম সুন্দর স্নিগ্ধ বাতাস, পাহাড়ি এলাকায় পাহাড়ের উপরে গেলে যেরকম তোমার বাতাস সুন্দর, ফরেস্টে গেলে যেরকম, সমুদ্রের পাশে গেলে যেমন এরকম ফ্রেশ লাগে। ওয়াই? বিকজ দেয়ার এমিশনস আর কন্ট্রোলড, ফুললি কন্ট্রোল, আন্ডার কন্ট্রোল। তাদের নিয়ম নীতি এইভাবে করে দেওয়া আছে যে সেখানে তোমার গাড়িতে কতটুকু এমিশন হবে সেটা বলে দেওয়া আছে, এর বেশি হলে সাথে সাথে কেস। সুতরাং অল আর অ্যালার্ট, এবং কি ইউজ করবা, কি তেল ইউজ করবা, কোন ইঞ্জিনে, সেগুলো সব বলে দেওয়া আছে। তারপরে তুমি ইন্ডাস্ট্রি কোথায় করছো, ইন্ডাস্ট্রিয়াল জোন কোথায়, শহরের ভিতরে তুমি ইন্ডাস্ট্রি করতে পারো, ইন্ডাস্ট্রিয়াল জোন আছে ওখানে, ওখানে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, কার্বন বেরোচ্ছে, সেগুলোকে আবার ওখানেই ট্রিটমেন্ট করতে হচ্ছে। ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে ব্যাস, বাংলাদেশে সেদিনকে একটা জায়গা ভিজিট করতে গেছি, পাশের ইন্ডাস্ট্রি থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা পাশে, ওখান থেকে এমন পরিমাণে মোটা মানে গাঢ় কালো রং বের হচ্ছে, একদম মনে হচ্ছে যেন নদীর পানি বয়ে চলেছে খুব স্পিডে, এত পরিমাণে। এবং এগুলোর সব নদীর ভিতরে ছেড়ে দিল, খালের ভিতরে ছেড়ে দিল, ওটা বেয়ে চলে গেল। এটা কিন্তু অন্য কোনো দেশে সম্ভব না, কোনো রকমের সম্ভব না। ওটাকে ট্রিটমেন্ট করে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি করে তারপর তোমাকে ছাড়তে হবে। তো এয়ারের ক্ষেত্রে আমি মেলবোর্নের উদাহরণ দিলাম, এরকম অনেক আছে। সুইডেনের কিছু জায়গা আছে খুব ভালো, একদম ফ্রেশ। নর্থ পোলে তোমরা কে গেছো জানি না, ইটস অলসো ফ্রেশ। নর্থ পোল পৃথিবীর একদম উত্তর পাশে যে দেখবা,
কারা গেছো আমি জানি না, এখানে আমি দেখেছি সো নাইস ওয়েদার, এখানে কার্বন ডাইঅক্সাইড একদম কম, যার কারণে ওখানে এয়ার কোয়ালিটি ইজ ভেরি হাই। তো বাংলাদেশে তুমি একেবারে যদি তুমি ওয়ান্ট টু গেট ইন ফাইনেস্ট পজিশনে যদি পাইতে চাও, তাহলে তোমাকে হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু কন্ট্রোল অল দিস ফ্যাক্টরস অ্যান্ড দ্য প্যারামিটার গুলো বুঝে বুঝে তোমাকে সব কন্ট্রোল করতে হবে, নিয়ম করতে হবে, প্রিন্সিপলস ডিজাইন করতে হবে, যে গভর্নমেন্ট নিয়ম করবে যে এখানে এইটা চলবে, এইভাবে চলবে, এইটা এইভাবে চলবে, এইটা এইভাবে চলতে পারবে না, হলে কেস হবে, ঠিক আছে, তো জরিমানা হবে, এই সমস্ত নিয়ম কানুন ডিপ্লয় করতে হবে। করলে দেখা যাবে যে তখন মানুষ এগুলো যদি শ্রদ্ধা করে, সার্টেনলি ইকুয়াই উইল ডেভেলপ, এবং দেখা যাবে যে ওই মেলবোর্নের মতো তোমার নাম চলে আসছে একবার। ওয়ার্স্ট সিটির ভিতরে তো দেখা যায় যে বাংলাদেশ তো এক না 2 নাম্বার প্লেসে ছিল না, সেকেন্ড ছিল, তারপর মানে 8তে গেল, এরকম কি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে, তার মানে ভেহিকেলের এমিশনটা হচ্ছে বেস্ট ইম্পর্টেন্ট, তারপরে যে ইন্ডাস্ট্রি থেকে যেগুলো বের হয় এগুলো খুব ইম্পর্টেন্ট, এই সবগুলো আমাদের বাইরে আমাদের দম বন্ধ হয়ে আসে কেন বের হলে ঘর থেকে, বিকজ এই যে এয়ার কোয়ালিটি, আমাদের অ্যালার্জি কেন, আমরা অসুস্থ হয়ে যাই কেন, অনলি বিকজ অফ দ্য এয়ার কোয়ালিটি। সো আশা করছি সাইদুল তুমি এনভায়রনমেন্ট কন্ট্রোলে কন্ট্রিবিউশন রাখতে পারবা, taking the helps of your colleagues, friends in universities and other places. যাদের যাদের স্কোপ আছে তোমরা কন্ট্রিবিউট করবে ইন ডিজাইনিং। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের ডিজিটাল সেবাটা দেখেছো তোমরা? বাংলাদেশে কিন্তু অনেকগুলো ডিজিটাল সেবা ডেভেলপ করেছে। ডিজিটালাইজ করাতে যেটা হচ্ছে তোমার অনলাইনে সব অ্যাপ্লিকেশন করা যায়, সবকিছু অনলাইনে তুমি দেখতে পারো, করতে পারো, শুধু কাগজ কলম ব্যবহার, তারপরে ফিজিক্যালি যাওয়া, সেগুলো সব কমে গেছে। তার মানে এখানে আমাদের ডিজিটালাইজড এনভায়রনমেন্ট হওয়াতে আমরা গ্রিন এনভায়রনমেন্টে কন্ট্রিবিউট করতে পারছি ইনডাইরেক্টলি, এগুলো ইনডাইরেক্ট কন্ট্রিবিউশন, সব ইনডাইরেক্টলি আমরা কন্ট্রিবিউট করতে পারছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এরকম ধরনের আমি যেটা প্রথমে বলেছিলাম আলোচনাতে যে মিলিয়ন্স অফ এক্সাম্পলস আর দেয়ার, I wanted 1 or 2 examples of projects like this. So you have in your mind, you know, every aspect of development in our society and global development তোমরা দেখতে পাচ্ছ। Just এখন তো বাংলাদেশের এক্সাম্পল দিয়ে লাভ নাই, গ্লোবালি all we are observing and enjoying কোথায় কি হচ্ছে, and আমাদের বাংলাদেশে সেটা রেপ্লিকা করা সম্ভব, বাংলাদেশেও এগুলো সম্ভব। বাংলাদেশ একসময় চলে আসবে এই ডিজিটালাইজড এনভায়রনমেন্টে, চলে আসবে ফুললি ডিজিটালাইজড and green environment. I hope so. Hope for the best. বলো তোমরা এবার আর কিছু বলা থাকলে। ডিয়াল পার্টিসিপেন্ট 2জন কথা বলতে শুনলাম, আর কই, আর 2-1জন কথা বলো তোমরা। জি, কার কাইন্ডলি কার যাদের question আছে? আচ্ছা, মেসেজ দিয়েছে ভাইয়া, 2জন Does মেসেজ। AI outweigh the harm it causes to the environment? Is AI truly compatible with green digitalization? You see, this is the technological কি বলবো advancement. AI is working on behalf of the human brain. তাদেরকে এআই কে কিন্তু আমরা বলে দিয়েছি তুমি কি কি বলতে কি হলে কি বলবা। এআই কিভাবে কাজ করে, লজিকে কাজ করে না কি? কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়াররা বলো, এআই কাজ করে কি লজিকের উপর বেস করে কাজ করে। সো দ্য লজিক উই সেট, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করছে, এগুলোকে দিয়ে ও সাথে সাথে আমাদেরকে অনেকগুলো সলিউশন দিয়ে দেয়। তো এই এআই আমাদের জন্য কিন্তু হেল্পফুল, বিকজ ইট ওয়ার্কস মাল্টিপল, একটা রিজন যদি আমরা দিই, ও কাজ করে কিন্তু 10টা মানুষের কাজ বা 20টা 100টা মানুষের কাজ একসাথে করে ফেলে নিমিষের মধ্যে। ওই ইন্টেলিজেন্সটা তাকে দেওয়া হচ্ছে এবং সেটা ইউজ করে কাজ করে। এখন বলছো যে এটা কম্প্যাটেবল, অফকোর্স কম্প্যাটেবল, বিকজ AI
ও কিন্তু কাজ করছে ইনভিজিবলি। সে ওর একটা স্টেশন আছে, একটা সার্ভার আছে, সেখানে বসে বসে ও প্রসেস গুলো করে আর আউটপুট গুলো দিয়ে দেয়। এটা প্রসেসিং টাইম নেয় কয়েক সেকেন্ড বা মেবি সামটাইমস মিনিটসও নিয়ে নেয়, ও কিন্তু দেয়। সুতরাং এটা ট্রুলি কম্পারেটেবল হওয়ার কথা। কিছু জিনিস আছে ও এআই কিন্তু ক্যানট সামারাইজ, ওর কোশ্চেন থাকে। কি জন্য কোশ্চেন থাকে? বিকজ হোয়াট আই ওয়ান্ট হিউম্যান বিং হিসাবে, একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমি কি চাই সেটা কিন্তু ওকে পুরোপুরি আইডিয়াটা দেওয়া সম্ভব না একেবারে। দিতে গেলে সেটা দ্যাট ইজ গোয়িং টু বি অ্যানাদার, আর একটা স্টোরি হয়ে যায়। ওকে যদি পুরো জিনিসটা বোঝাতে হয় তাহলে যে ফরম্যাটে ও বুঝবে সেই ফরম্যাটে আমাকে যদি আবার করতে হয় তাহলে কিন্তু এটা অ্যানাদার সায়েন্স, আই মিন এটা আলাদা আলাদা একটা পার্ট, আরেকটা স্পেশালাইজেশন। আমি লেম্যান্স হিসাবে তাকে জিজ্ঞাসা করি, ও আমাকে সলিউশন দিয়ে দেয়। আর ওর কাছ থেকে যদি আমাকে যদি ফুললি কম্প্যাটেবল যদি ও যদি হতে হয় ওকে, হ্যাঁ, গ্রিন ডিজিটালাইজেশনের সাথে, তাহলে কিন্তু ওকে আমাকে ওইভাবে ইনস্ট্রাকশনটা দিতে হবে। দ্যাট ইজ অ্যানাদার পার্ট অফ এক্সপার্টিস, অফ আস্কিং কোশ্চেন্স আর গিভিং প্রপোজিশনস। যদি আমরা করতে পারি তাহলে সার্টেনলি it is going to be compatible. Certainly is going to be. So welcome. কাইন্ডলি আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে মাইকটা ওপেন করে ভাইকে জিজ্ঞেস করতে পারেন। রাত হয়ে গেছে, সবাই মনে হয় বাংলাদেশের সরকার কি এয়ার কোয়ালিটি নিয়ে কাজ করে? বাংলাদেশ সরকার, হ্যাঁ, এখানে একটা ডিপার্টমেন্ট আছে আমাদের, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এন্ড ইয়াস। এরা কাজ করে, কি কাজ করে? এরা শুধু রিসার্চ করে যে কি হচ্ছে এয়ারের। তার মানে আমার এয়ার কোয়ালিটি কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো ওরা অ্যানালিসিস করে। যেমন আমাদের ওয়াটার রিসার্চ আছে, পানি নিয়ে রিসার্চ হয়, পানির অবস্থা কি, কোন পানি আমাদের কি অবস্থা আছে, এগুলো রিসার্চ করে, রেজাল্ট আছে, তুমি ডাটা পাবে। কিন্তু এই যে এনভায়রনমেন্ট আমাদের সুন্দর রাখা, রিফাইন্ড একটা এনভায়রনমেন্ট রাখার জন্য, সেটা এয়ার হোক আর ওয়াটার হোক আর ল্যান্ড হোক, আমাদের কিন্তু ওই স্টেপস গুলো, অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আমাদের নাই। আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য, এনভায়রনমেন্ট রিচ করার জন্য কিছু প্রিন্সিপাল আছে গভর্নমেন্টের। বাংলাদেশের নিয়ম কানুন কিন্তু সবই মোটামুটি আছে। প্রবলেমটা হচ্ছে কি, এগুলো আমরা জানি না, জানলেও মানি না, এখানে প্রবলেমটা হচ্ছে। তা না হলে এনভায়রনমেন্টটা কিন্তু আমরা আরো সুন্দর রাখতে পারতাম। এই যে সেদিনকে দেখলাম আমরা মাওনাতে গিয়েছিলাম, হ্যাঁ, ট্রাস্ট মি, ঢাকা শহরের ভিতরে এত কালো ধোঁয়া বিশিষ্ট গাড়ি কম আছে। ওখানে গেলাম, এক একটা গাড়ি স্পিড যখন দিচ্ছে মানে পুরো এলাকাটা অন্ধকার হয়ে গেল, মেঘে ঢেকে গেল। এটা কিন্তু নিষেধ, এই গাড়িগুলো রাস্তায় চালানো নিষেধ। আমি একটা এক্সাম্পল বলছি, এরকম অনেক কিছু আছে। আমরা প্রতিনিয়ত এয়ার এবং ওয়াটারকে আমরা দূষিত করে চলেছি নির্বিঘ্নে, কোনো টেনশন মানে কোনো ফিলিংই নাই। আমাদের ওই সেন্সটাই নাই যে এটা দিয়ে আমার এনভায়রনমেন্টটা নষ্ট হচ্ছে। আমার রাস্তায় আমি যাচ্ছি, কফ থুতু ফেলছি রাস্তায় যাওয়ার সময়, এটা ইম্প্যাক্ট কি? ওটা যখন শুকিয়ে যায় তখন এটা জীবাণুটা মানুষের নাকের ভিতর দিয়ে প্রশ্বাসের ভিতরে ঢুকে। এই সেন্সটুকু আমার নাই। কিন্তু সরকার কিন্তু এখানে নিয়ম কানুন করে দিছে, কিন্তু আমি মানি না, তুমি মানো না। তাহলে হচ্ছে কি, এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টে আমরা কেউ কন্ট্রিবিউশন করতে পারছি না, অনেকটা অজ্ঞতা। আর দ্বিতীয়ত জানলেও আমরা সেটাকে মানি না, আমরা সেটা মানি না, যার কারণে এনভায়রনমেন্ট দূষিত হয়ে চলেছে কন্টিনিউয়াসলি আমাদের গাফিলতির কারণে। আমরা জানি যে কোথাও ময়লা ফেলা উচিত না, কিন্তু ময়লা ফেলছি। আমি ইভেন আমার বাসার ঘরের টয়লেটটা তো আমি রেগুলার পরিষ্কার করি না, ইউ উইল ফাইন্ড ইট। আমি গেছি অনেক বাসায়, এরকম গেছি, ভাই একটু টয়লেটে যাব, যে দেখি ওই টয়লেটটা মনে হয় 1 বছরও সেখানে কোনো কিছু করে নাই, যেখানে প্রতিদিন টয়লেট পরিষ্কার করা উচিত। বিকজ এটা
হোম এনভায়রনমেন্ট, বাসার ভিতরে একটা এনভায়রনমেন্ট থাকতে হবে সুস্থ, নিট অ্যান্ড ক্লিন, তাহলে তো আমি সুস্থ থাকবো। সেটাও আমরা করি না। তার মানে কি, আমাদের এই শিক্ষাটা বাচ্চাদেরকে দেওয়া হয়নি ছোটবেলা থেকে সবাইকে প্রপারলি। আমরা ফ্যামিলি থেকে যে শিক্ষা পেয়েছি ওইটুকুই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই এটিকেটস, ক্লিনলিনেস, এনভায়রনমেন্ট, এগুলো সম্পর্কে আমাদের নিবিড়ভাবে কোনো শিক্ষা দেওয়া হয় না। ওই শুধু পড়ানো হয়, সাবজেক্ট টপিক পড়ানো হচ্ছে, শিক্ষিত পোলাপান তৈরি করা হচ্ছে, কিন্তু আসল শিক্ষিত আমরা করতে পারছি না। যার কারণে আমাদের এনভায়রনমেন্টটাও আমরা কিভাবে রক্ষা করতে হবে, সুন্দর করতে হবে। আমি যদি এনভায়রনমেন্টটা সুন্দর রাখি, শুধু আমার ভালো লাগবে না, আমার পাশে যে সেও ভালো থাকবে, ভালো লাগবে তার, সারা পৃথিবী আমাকে ভালো বলবে, সেই সেন্সটা আমার ভিতরে নাই। যার কারণে আমাদের এনভায়রনমেন্ট সুন্দর হচ্ছে না। সরকারি নিয়ম কানুন আছে, মানতে পারছি না, কারণ আমি জানি না ওটা মানতে হবে। জিনিসটা এমন আর কি, আর কিছু না। এটা আমাদের সচেতনতা বাড়াতে হবে। বাড়ালেই কিন্তু তখন দেখা যাবে যে সমস্ত মেকানিজম কাজ করবে। আমরা যদি সচেতন না হই, তাহলে কোনো কিছুই কাজ করবে না, সত্যি কথা বলতে যেটা। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। Any more? Waiting for your questions or discussions or comments. আর কেউ কি কোনো কোয়েশ্চেন করবেন বা ইন্টারেস্টেড কিছু জানতে? মেবি আর কোনো কোয়েশ্চেন নাই। Probably, yeah. টাইম ওভারশুট করে গেছে, যার কারণে হয়তো সবাই ওয়েটিং যে কখন এটা ক্লোজ হবে। তাসফিয়া, you take the lead. What to do next? Dial gone? না ভাই, আমি আছি। আছো? আচ্ছা, তুমি এখানে বলেছো যে ওই পরের স্লাইডটা দিয়েছিলে না? ডাইরেক্টলি ইনডাইরেক্টলি all these are discussed, I think. এই যে জি পরিবেশগত ভাইয়া। প্রভাব, তারপরে এটার ইম্প্যাক্ট, এগুলো আমরা আলোচনা করেই ফেলেছি। উপসংহারে যেটা আছে, ও থ্যাংক জি ইউ, ভাইয়া। ঠিক আছে, মানে জিনিসগুলো আলটিমেটলি সব আলোচনা হয়ে গেছে আর কি। হ্যাঁ, জি সবাইকে ভাইয়া। ধন্যবাদ ফর ইউর টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ যদি তোমরা এনজয় করে And থাকো। আপনি, হুম, জি ভাই, আপনি অনেক ডিটেলস আসলে গ্রিন ডিজিটালাইজেশনটা এক্সপ্লেন করেছেন। আই গেস থ্যাংক সবাই ইউ, মোটামুটি ক্লিয়ার হয়েছে। এন্ড যাদের কনফিউশন ছিল তারা হয়তো তাদের আনসার গুলো পেয়ে গিয়েছে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। সো ওয়েলকাম ভাইয়া। জি ভাই, আপনি লিভ নিতে পারেন, তাহলে আমরা তাদের যদি কোনো কোয়েরিজ থাকে If সেগুলো you আমরা have any দেখব। further any points to discuss with, then you can contact me. আমি এখানে ইমেল অ্যাড্রেসটা লিখে দেই। হ্যালো স্যার, আপনি কি কোনো প্রজেক্ট চালাচ্ছেন বাংলাদেশে এয়ার কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য? এয়ার কোয়ালিটি না, কোনো প্রজেক্ট আমি চালাচ্ছি না। আমি I was consultant and of World Bank in a project that was relating to environment and there's alternate use of jute. এদিকে কাজ করেছিলাম একটা প্রজেক্টে ব্যাক ইন 1999-2000, এই 2 বছর। তো ওখানে এনভায়রনমেন্টে কিছু কাজ করেছি, বিকজ জুট কিন্তু ইজ ওয়ান অফ দ্য ক্রুশাল পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট। এটা তোমরা জানো, বিকজ এটা জুটের ব্যবহার করার কারণে অনেক আর্টিফিশিয়াল যে সমস্ত প্লাস্টিক্স, তারপরে এই জিনিসগুলো কিন্তু রিমুভ করা, মানে রিপ্লেস করা সম্ভব হয়েছিল। দ্যাট ওয়াজ অ্যানাদার ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট। ইউজেস অফ অল্টারনেট ইউজেস অফ জুট আমরা বলতাম আর কি। ওটা নিয়ে রিসার্চ প্রজেক্ট করেছিলাম ওই সময়টাতে, 25 ইয়ার্স ব্যাক, 26 ইয়ার্স। ওটা একটা প্রজেক্ট ছিল, বাট আমি প্রেজেন্টলি কোনো প্রজেক্ট করছি না। এনভায়রনমেন্টে কাজ করেছি 94-এ, যেটা তোমরা বলে যে ওয়েস্টেজ দিয়ে ইলেকট্রিসিটি জেনারেশন নিয়ে। আমাদের আইবিএরই আরেকজন ছিল, সে কাজ করেছিল 1-1.5 বছর কাজ করে, তারপরে ছেড়ে দিয়েছে, পারমিশনটা পায় না। এনভায়রনমেন্ট নিয়ে কাজ কিছু কিছু করেছি পিসমিল বেসিস, বাট নট অন এ কন্টিনিউম। হোপ ইউ উইল বি কামিং আপ
ঠিক আছে? তুমি এগিয়ে আসবে কোনো না কোনো ভাবে। এবং এটার জন্য এনভায়রনমেন্টে কাজ করলে তোমার ইউ মে গেট ইনভাইট ফান্ড ফ্রম দ্য অ্যাব্রড। অন্য দেশ থেকে ওরা ফান্ড দেয়। এনভায়রনমেন্টে কাজ করলে ফান্ড ইজ দেয়ার। থ্যাংক ইউ। বেস্ট অফ থ্যাংক ইউ লাক। ভেরি মাচ ভাইয়া। আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন। Oh, questions exhausted. Then take care, everyone. জি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম। So welcome. I'm taking off then, okay? জি ভাইয়া, প্লিজ। ভালো থেকো সবাই। আসসালামু Thank আলাইকুম। you. Walaikum assalam.